আজকে আমরা থার্মোডাইনামিক্সের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো সমঞ্চ প্রক্রিয়ায় প্রমাণ করে যে W ইজ ইকুয়াল টু 2.3 P1 V1 লগ P1 বাই P2। সমঞ্চ প্রক্রিয়া কাকে বলে? সমঞ্চ প্রক্রিয়ার সংজ্ঞা হলো যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থেকে বা স্থির রেখে চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটানো হয় তাকে সমঞ্চ প্রক্রিয়া বলে। সেজন্য আমরা লিখব যে মনে করি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের একটি গ্যাসের চাপ এবং আয়তন পরিবর্তন হচ্ছে। মনে করি এবি রেখা এরূপ একটি সমঞ্চ পরিবর্তন নির্দেশ করে। এক কথায় এবি একটি রেখা, এই রেখায় তাপমাত্রা স্থির রেখে চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটানো হয়েছে। তার মানে এবি রেখাটি সমঞ্চ পরিবর্তন নির্দেশ করছে। আদি অবস্থা এতে গ্যাসের চাপ P1 ও আয়তন V1। এখানে এ হলো আদি অবস্থা যেখানে চাপ P1 আয়তন V1, এবং শেষ অবস্থা বিতে গ্যাসের চাপ P2 আয়তন V2। শেষ অবস্থা বি, এখানে চাপ P2 আয়তন V2। ধরি এবি রেখার যে কোনো একটি বিন্দু ইতে খুব সামান্য আয়তন প্রসারণ ডিভি হয়েছে। এখানে ABCD একটি ক্ষেত্র, তো এই ক্ষেত্রের মধ্যে আমরা ক্ষুদ্র একটি ক্ষেত্র বিবেচনা করব। এখানে বামে ডানে যে রেখা আছে এটি মূলত আয়তনকে নির্দেশ করে, আর উপরে নিচে যে রেখা আছে এটি মূলত চাপকে নির্দেশ করে। এখন এখান থেকে এইখান পর্যন্ত আয়তন, যেহেতু এটি একটি ক্ষুদ্র অংশ তাহলে আয়তনের প্রসারণ কি ডিবি ধরে নিব। বিমান আয়তন আর ডি দ্বারা ক্ষুদ্র অংশকে বোঝানো হয়েছে বা সামান্য পরিমাণকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে চাপ পিকে স্থির রাখা যেতে পারে, যেহেতু আয়তনের প্রসারণ খুব ক্ষুদ্র সেজন্য আমরা চাপকে স্থির রাখব, চাপের তেমন কোনো পরিবর্তন হবে না। তাহলে ক্ষুদ্র প্রসারণে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ, তাহলে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজ DW ইকুয়াল PdV। আমরা জানি যে কাজ ইজ ইকুয়াল টু চাপ গুণন আয়তন। তাহলে এখানে যেহেতু চাপ পি নিলাম আর আয়তন যেহেতু ডিবি নিলাম, তাই আয়তন যখন ডিবি বা খুব সামান্য প্রসারণ হয়েছে এই ক্ষেত্রে কাজও সামান্য হবে, সেই জন্য DW নিছি। ডাব্লু মানে কাজ আর ডি দ্বারা কাজের ক্ষুদ্র অংশকে বোঝানো হয়েছে। তাই আমাদের টার্গেট এই ক্ষুদ্র অংশ থেকে এখন সম্পূর্ণ কাজের পরিমাণ বের করা। সেজন্য আমরা কি করব, উভয় দিকে ইন্টিগ্রেশন করে দিব। এখন আমরা উভয় দিকে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে DW মানে কৃতকাজ, তো কৃতকাজের সর্বোচ্চ লিমিট W এবং সর্বনিম্ন লিমিট 0 নিব। তারপরে এখানে আছে ডিবি মানে আয়তন, আয়তনের সর্বোচ্চ লিমিট V2 এবং সর্বনিম্ন লিমিট V1। এর আগে আমরা চিত্রেই ধরে নিছি যে V1 হলো আদি আয়তন এবং V2 হলো চূড়ান্ত আয়তন। তার মানে V2কে আপার লিমিট এবং V1কে লোয়ার লিমিট ধরে নিলাম। এখন যখন V1 ধরব তার মানে আদি আয়তন, সেক্ষেত্রে আয়তনে কোনো প্রসারণ ঘটে নাই। তাই আয়তনে যদি প্রসারণ না ঘটে তার মানে কৃতকাজ কি 0, কারণ কৃতকাজ মূলত আয়তনের প্রসারণের উপর ডিপেন্ড করছে। তার মানে আদি অবস্থায় আয়তনে কোনো প্রসারণ ঘটে না, সেক্ষেত্রে কৃতকাজ 0। আর যখন আয়তন V2 হবে, এক কথায় V1 থেকে প্রসারিত হয়ে V2 হবে বা V1 থেকে সংকুচিত হয়ে V2 হবে, এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট কৃতকাজ হবে। তো সেক্ষেত্রে কৃতকাজকে আমরা W ধরে নিছি। এখন ইন্টিগ্রেশন DWর মান W বা ইন্টিগ্রেশন DX এর মান কি X, এই সূত্রানুসারে ইন্টিগ্রেশন DWর মান W। এখন আপার লিমিট W লোয়ার লিমিট 0 নিয়ে নিলাম, ইকুয়াল দিলাম, তারপরে ইন্টিগ্রেশন দিলাম, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট নিলাম। এখন এখানে ডিবির সাথে ভি এর সম্পর্ক, তো এই জন্য আমরা পি এর মানকে প্রতিস্থাপন করব। তো পি এর মানকে প্রতিস্থাপন করার জন্য আমরা সূত্র অনুসারে জানি স্থির তাপমাত্রা প্রসারণে বা স্থির তাপমাত্রায় চাপ আয়তনের ব্যস্তানুপাতিক হয়। তাহলে চাপ যদি আয়তনের ব্যস্তানুপাতিক হয়, এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি যে পিবি ইজ ইকুয়াল টু P1 V1। এক কথায় স্থির তাপমাত্রায় আমরা জানি আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এই সম্পর্ক হতে আমরা লিখতে পারি যে V2 বাই V1
ইজ ইকুয়াল টু P1 বাই P2। এক কথায় যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে একটি আরেকটির উল্টো, একটি বাড়লে আরেকটি কমবে, সেজন্য আয়তন V2 হলে চাপ P1 হবে, আর আয়তন V1 হলে চাপ P2 হবে। এখন আমরা যদি আর গুণ করি তাহলে V2-র সাথে P2 গুণ করলে হবে V2 P2, আর V1-এর সাথে P1 গুণ করলে হবে V1 P1। তার মানে V1 P1, V2 P2, V3 P3, এইভাবে কি সবগুলোই পরস্পরের সমান হবে। তাইলে এই জন্যে আমরা লিখছি যে PV ইজ ইকুয়াল টু P1 V1 ইকুয়াল P2 V2, P3 V3, P4 V4 ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো P এর মান বের করা। তাহলে P রাখলাম, আর এখানে V আছে, এই Vকে এদিকে পাস করে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করে দিলাম। তাহলে P এর মান কি পাইলাম? P1 V1 ডিভাইডেড বাই V। এই জন্য P এর পরিবর্তে P1 V1 বাই V নিলাম, আর DV DV নিলাম। এখন এখানে আমরা লিমিট বসাই দিব। তাহলে একবার ডাব্লুর মান আপার লিমিট ডাব্লু হবে, সেজন্য ডাব্লু নিলাম, সূত্রে মাইনাস নিব। আরেকবার ডাব্লুর মান লোয়ার লিমিট 0 হবে, সেজন্য লোয়ার লিমিট 0 নিলাম। আর এখানে ডিবির সাথে ভি এর সম্পর্ক, P1 এবং V1-এর কোনো কাজ নেই, সেজন্য আমরা P1 V1-কে সামনে নিব, নিলে ইন্টিগ্রেশন V1 V2 V1 V2 থাকলো, আর নিচে V থাকে, আর উপরে যেহেতু P1 V1-কে সামনে নিছি, উপরে কিছু থাকে না, সেজন্য 1 ধরে নিব। আর এখানে ডিবি আছে, ডিবি নিলাম। নেওয়ার পরে ডাব্লু থেকে 0 বাদ দিলে ডাব্লু, P1 V1 নিলাম, আর ইন্টিগ্রেশন 1/x dx, এটার সূত্র হলো ই ভিত্তিক লগ এক্স। তো এই সূত্র অনুসারে ইন্টিগ্রেশন 1/v dv, এটার সূত্র কী হবে? ই ভিত্তিক লগ ভি। তারপরে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট নিয়ে নিলাম। এখন ডাব্লু ডাব্লু নিলাম, P1 V1 নিলাম। এখন আমরা VL লিমিট বসাই দিব। তাহলে VL লিমিট একবার হবে V2, তাহলে VL লিমিট যদি V2 ধরি, এক কথায় V এর পরিবর্তে V2 ধরি, তাহলে কি হবে? ই ভিত্তিক লগ V2, ই ভিত্তিক লগ V2 সূত্র মাইনাস, আবার VL লিমিট V1 ধরবো, এক কথায় V এর পরিবর্তে V1 ধরবো। V এর পরিবর্তে V1 ধরলে এখানে কি হবে? ই ভিত্তিক লগ V1, ই ভিত্তিক লগ V1। এখন ডাব্লু ডাব্লু নিলাম, P1 V1 P1 V1 নিলাম। এখন এখানে ই ভিত্তিক লগ, এখানে ই ভিত্তিক লগ, ই ভিত্তিক লগ কমন নিব। তাহলে কমন নিলে V2 V2 নিলাম, আর লগারিদমের সময় লগকে কমন নিলে বিয়োগের জন্য ভাগ হয়ে যায়, সেজন্য ভাগ নিলাম, আর V1 V1 নিলাম। তাহলে এখন আমরা ই ভিত্তিক লগের পরিবর্তে এখানে 10 ভিত্তিক লগ নিব। তাহলে 10 ভিত্তিক লগ নেওয়ার ক্ষেত্রে 10 ভিত্তি দেওয়ার কোনো প্রয়োজন নাই, 10কে উজ্জ্ব রাখা যায়। তো যখন আমরা ই ভিত্তিক লগের পরিবর্তে 10 ভিত্তিক লগ নিব, সামনে 2.3 গুণ করতে হবে। এই জন্য আমরা লিখব যে ই এর পরিবর্তে 10 ভিত্তিক লগ নিয়ে পাই। তাহলে এখানে 2.3 হবে, আর বাকি আগের মতোই P1 V1 লগ V2 বাই V1। এখন এখানে ডাব্লু ডাব্লু নিলাম, নেওয়ার পরে 2.3 নিলাম, P1 V1 P1 V1 নিলাম, লগ লগ নিলাম। তাহলে V2 বাই V1 V2 বাই V1 নিলাম, এটাকে 1 নাম্বার দিব। এখন এখানে V2 বাই V1 কি? V2 বাই V1 হলো চূড়ান্ত আয়তন এবং আদি আয়তনের ভাগফল বা অনুপাত। তো এটার পরিবর্তে আমরা আর নিতে পারি, আর ইজ ইকুয়াল টু V2 বাই V1। তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল টু V2 বাই V1। তাহলে V2 বাই V1 এর পরিবর্তে আর 1 নংয়ে বসিয়ে পাই, এক কথায় এখানে V2 বাই V1 এর পরিবর্তে আমরা আর বসাবো। তাহলে ডাব্লু ডাব্লু নিলাম, 2.3 নিলাম, P1 V1 P1 V1 নিলাম, লগ লগ নিলাম, আর V2 বাই V1 এর পরিবর্তে আর নিলাম। আচ্ছা, এখন আমরা জানি P1 V1 ইজ ইকুয়াল টু MRT। এক কথায় মূল সূত্র হলো PV ইজ ইকুয়াল টু MRT। এখানে চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটছে, কিন্তু তাপমাত্রায় কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে গ্যাসের প্রাথমিক অবস্থার জন্য চাপ P1 আয়তন V1 ইজ ইকুয়াল টু MRT। যেহেতু M গ্যাসের ভর, গ্যাসের ভরের কোনো পরিবর্তন হবে না, আর হলো সার্বজনীন গ্যাসীয় ধ্রুবক, ধ্রুবকের কোনো পরিবর্তন হবে না, আর তাপমাত্রাকে আমরা স্থির ধরছি, তার মানে তাপমাত্রাও ধ্রুবক, সেজন্য তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। এই ক্ষেত্রে সূত্র কি দাঁড়ায়? P1 V1 ইজ ইকুয়াল টু MRT।
তাহলে এখন P1 V1 এর মান আমরা 2 নংয়ে বসিয়ে পাই। এখন এখানে W নিলাম 2.3 নিলাম, তারপরে P1 V1 এর পরিবর্তে MRT নিলাম, আর এখানে log R নিলাম। আবার আমরা জানি বয়েলের সূত্রানুসারে তাপমাত্রা স্থির থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এক কথায় চাপ বৃদ্ধি পেলে আয়তন হ্রাস পাবে, আর চাপ হ্রাস পেলে আয়তন বৃদ্ধি পাবে। তাহলে এই সম্পর্ক থেকে আমরা লিখতেই পারি যে V2/V1 = P1/P2। এক কথায় আয়তন যখন V2 চাপ তখন P1, আর আয়তন যখন V1 চাপ তখন P2। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, V2-র জন্য P1 হবে আর V1-এর জন্য P2 হবে। এখন V2/V1 এর মান P1/P2 আমরা 1 নংয়ে বসাই দিব। তাহলে 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে এখানে W নিব 2.3 নিলাম, P1 V1 নিলাম, log নিলাম, তারপরে V2/V1 এর মান P1/P2, সেজন্য আমরা P1/P2 নিলাম। তাহলে এটি প্রমাণিত।